এসে গেছি আমি আবার সেই সুজাতার উপাখ্যান। এটা শুধু সুজাতা বলে নয়, এটা যে কোনো আমার বয়সী মানে মেয়েদের কথাই বলছি, যারা মানে এই মেয়েবেলাটা বোধহয় আমার বয়সী সবারই একই রকম ছিল, কিন্তু ব্যাপারটা হয়েছে কতটাকে কিভাবে বর্ণনা করতে পেরেছে এটাই আসল কথা। ছোটবেলাটা সবারই আমাদের মোটামুটি কম বেশি এরকম কাটতো। এবার কীরকম কাটতো শোনো তোমরা, কারোর সঙ্গে মিলবে, কারোর সঙ্গে মিলবে না। আবার কেউ অবাক হয়ে শুনবে, ওমা এরকমও হয় নাকি, আবার কেউ বলবে কি আশ্চর্য, এসব আবার কখনো হয়। সত্যিই তো তাই, এত সহজ সরল জীবনযাত্রা ছিল তখন। মানে আমার মনে আছে আমি স্কুলে যাওয়া শুরু করলাম, বললাম তো এর আগের পর্ব তো জিতেন্দ্রনারায়ণ স্কুল, একদম ছোট ছোট গুটি গুটি পা মেলে দুধের শিশু যাচ্ছে। তারপর এখন যেটাকে বলে প্লে স্কুল, তখন তো অত প্লেটে বুঝলাম না, তাহলে দুধ খাওয়ায় ঘুম পাড়ায় স্কুলে গিয়ে, এটা মানে হয় নাকি পড়াশুনো স্কুলে হয় না, তার মানে ওটা ছিল সেই প্লে স্কুল। মানে ওই সময় দিয়ে ওটা স্কুলই বলতাম, স্কুল স্কুল। কিন্ডারগার্টেন বড় জোর বলা হতো, আর কিছু আমার মনে পড়ে না। প্লে স্কুল তো হালে শুনছি। যাই হোক, এরপর তো শুরু হলো বড় স্কুলে যাওয়া, যেটা আমাদের বিল্ডিংটা সুরাকন্যা বিদ্যালয়, যে স্কুলে আমি পড়েছি সেটা ছিল ক্লাস 4 অবধি, KG1 KG2 ক্লাস 1 to 4 একটা বিল্ডিং, সেটাকে আমরা বলতাম ছোট বাড়ি। মানে সেটা দোতলা স্কুল ছিল, ঠিক আছে। আর ঠিক তার দুপা গেলেই আর একটা বিল্ডিং ছিল, সেটা এখন আরও বড় হয়েছে। সেদিন ফুলবাগানে গেছিলাম, দেখলাম স্কুলের দরজার সামনে আমি আমার বড় নাতনিকে নিয়ে ফটো তুললাম একটু স্মৃতি ধরে রাখার জন্য। ও অবাক হয়ে আমাদের স্কুলটা দেখতে লাগলো। ওটা ছিল বড় বাড়ি, হ্যাঁ ওটাকে আমরা বলতাম বড় বাড়ি। ওটা ছিল ক্লাস 5 থেকে 10, পরে 11 12 হয়েছে। এখন আর কি হয়েছে আমি আর খবর জানি না এতটা। তো সেই স্কুল বাড়ি, সেই স্কুলে যাওয়া। আর আমাদের মানে আমরা যেহেতু মার্কেট স্টপেজ, এখন যারা ওখান দিয়ে বাসে যাতায়াত করো জানবে, মার্কেট স্টপেজ পরে উল্টো দিকে প্যান্টালুন্স হয়েছে এখন, ঠিক আছে। প্যান্টালুন্সও বলে, মার্কেটও বলে। ভিআইপি মার্কেটটা যেহেতু, ওই মার্কেট থেকে ফুলবাগান একটা স্টপেজ পুরো দূরত্ব, আর ফুলবাগান থেকে স্কুলটা আবার আরেকটু এগিয়ে। ফুলবাগান একটা জমজমাট জায়গা হয়ে গেছে এখন, তখন অতটা ছিল না, গাড়ি ঘোড়া কম, চারদিকে রাস্তা, চারপাশে চলে যায়, একটা সুরা জুট মিলের দিকে চলে যায়। আসলে এই সুরা জুট মিল, একটা জুট মিল ছিল তখনকার দিনে, খুব জুট মিল ছিল না তো, ওই সুরা জুট মিল ছিল ওখানে, আমাদের ওখানে। ওই সুরা জুট মিলের নাম থেকেই ওটা সুরাকন্যা নাম। এবার আমার মামা বা আমার অন্য দাদু টাদুরা খ্যাপাতো, পাশের বাড়ির দাদুরা বলতে, হ্যাঁ রে সুরাকন্যার মেয়েদের কি সুর গজায়, সেই জন্য ওটার নাম সুরাকন্যা, সব কন্যাদের কি সুর গজায়, এই নিয়ে অনেক মজা করতো, আমার পেছনে লাগতো। যাই হোক, আমি নিতান্তই ছোট, আমি ভীষণ রেগে চোখ কুঁচকে এক্সপ্লেন করতে বসতাম, না আমাদের স্কুলে মোটেই মেয়েদের নাকে সুর নেই, মেয়েদের মোটেই সুর হয় না, তোমরা আমার এমনি এমনি পেছনে লাগছো, এইসব বলতাম। খুনসুটি দাদু, দিদিমা, তারপরে ওই মামা মাসি, তারপরে নাতি নাতনি, বঞ্জি বোনপো, এদের মানে এদের একটা জমজমাট ব্যাপার ছিল তখন। এখন একটু পেছনে লাগা যায় না, বাচ্চারা রেগে মেগে কেলেঙ্কারি কাণ্ড করে, তখন ওটাই ছিল একটা মজা। আচ্ছা, তার যাই হোক, এবার স্কুলে তো যেতে শুরু করলাম। ছোট থেকেই আমি একটু বেশ দাপুটে, মানে ওই ভয় ডর, হাত ধরে চলা হাঁটা, আমাকে কেউ সেভাবে বড়ও করেনি। আমি বাড়ির সবার ছোট, সবার আদর ভালোবাসা একদম সিঞ্চন করে আমাকে বড় করেছে। বাট ওই পুতু পুতু ব্যাপারটা ছিল না এখনকার মতো, এখন অনেক বেশি। একটা বাচ্চা না, তাই এবার সবে ধর নীলমণি সব। আর তা আমরা ওই বস্তা নিয়ে, বলা যায় লিটারালি বস্তা নিয়ে, তবে আমাদের সময় অ্যালুমিনিয়ামের বাষ্পগুলো পাওয়া যেত, সেও সেই কলেজ স্ট্রিটই বলবো, বা বাসনের দোকানেও পাওয়া যেত পরবর্তীতে, মনে আছে? অ্যালুমিনিয়ামের বাষ্প একটা থাকতো, এখন তো অনেকে গয়নাগাটি টাকা পয়সা দোকানেও রাখে দেখেছি, কিন্তু তখন আমাদের ওটা এত বড় বেশ সুটকেস ছিল। আর আমি ওই জিতেন্দ্রনারায়ণের সুটকেসের গল্প একটা কথা যোগ করে দিই, আমি আজও মানে বাচ্চারা সুটকেস এখন আর নিয়ে যায় না, তো এখন পিঠে ব্যাগ নেয়, তখন সুটকেসটা খুললেই না সেই গন্ধটা আমি আজও পাই।
কখনো টিফিন বাস্ক খুলে কেকটা পড়ে যেত, গুঁড়ো হয়ে যেত, বইয়ের ভাঁজে ঢুকে যেত, খাতার ভাঁজে ঢুকে যেত, তেল তেলে দাগ পড়ে যেত। এই একটা মিষ্টি সুরেলা, মানে এখন বোধহয় বাপুজি কেকে ওরকম একটা এসেন্স, ভ্যানিলা, সম্ভবত ভ্যানিলা এসেন্স বা মিক্স কিছু ফ্রুটসের এসেন্স, আমি জানি না। আমাদের সময় তো কেক পাউরুটি, টিফিনে কেক পাউরুটি দেওয়া হতো, আর কি দেওয়া হতো, আর কিছু না। বড় হতে রুটি তরকারি, লুচি, পরোটা এইসব টিফিনে দেওয়া হতো। পোলাও মাংস তো আর নিয়ে যায়নি ভাই কখনো, প্রয়োজনও পড়েনি। ওই তো ওইটুকু সময় স্কুল, আবার পোলাও মাংসে কি হবে। তা যাই হোক, সেই সুটকেসটা খুললেই ওই চামড়ার সুটকেসের একটা আঠা, চামড়া, কাঁচা চামড়া দিয়ে সম্ভবত হতো, আর তার মধ্যে একটা টিফিন বাস্কর একটা গন্ধ, সে কিরকম যে একটা, মানে আমি আজও যদি চোখটা বুঝি সেই মুহূর্তে সেই গন্ধটা আমার নাকে এসে যেন ঝাপটা মারে। আমার গন্ধ আমার জীবনে একটা অদ্ভুত পার্ট প্লে করে। মানে আমি চোখ বুঝলে কোনো একটা গন্ধ, বিশেষ গন্ধ, বৃষ্টি পড়লে তার যে ওই মাটির ওপর প্রথম যে বৃষ্টির ফোঁটাটা পড়ে, সেই গাছের পাতা চুঁইয়ে জল পড়া, গাছ মানে তো শুধু গাছ না, গাছে পাখির বাসা, পাখির বিষ্ঠা সবই তো থাকে। সেই গাছটা ধুয়ে যখন জলটা রাস্তায় পড়ে, আমি এখনো সল্টলেকে যেতে গিয়ে এই সবুজ হয়ে থাকা গাছপালার মধ্যে দিয়ে যেতে গিয়ে যদি কখনো বৃষ্টির মধ্যে দিয়ে গেছি, রিক্সা করে যাচ্ছি বা পাস করছি, ওই যে হাওয়ার ঝাপটাটা এসে লাগে না, এক মুহূর্তে আমি চোখটা বন্ধ করে ফেলে কোনো একটা সেই স্মৃতির জায়গায়, স্মৃতির স্মরণীবে সেই জায়গায় ফিরে যেতে পারি। সেই গন্ধটা আমার ভীষণ মনে মাথায় ঘুরে বেড়ায়। তখন নাক টানলে সেই গন্ধটা যেন আমি বুঝতে পারি। মাধবীলতা, মাধবীলতা ফুলের ঝাড় কোনো বাড়ির ধারে, রেলিংয়ের ধারে হয়ে আছে, সে মাধবীলতা ফুল ফুটে আছে, সন্ধেবেলা কোনো গাছের তলা দিয়ে যাচ্ছি, কামিনী ফুলের গন্ধ, সে যে কি অপূর্ব একটা বিভোর হয়ে যাই আমি না। আমার ভীষণ মনে পড়ে সেই, সেটা একটা অন্য এপিসোড। হাজারিবাগে আমার ছোটদাদু একবার পোস্টিং ছিল, গমিয়া বলে একটা জায়গা, ছোট্ট পাহাড়ি জায়গা বলতে গেলে, চারপাশে পাহাড়, সেখানে ওরকম বাংলো টাইপস বাড়ি ছিল তো, আর সেখানে প্রচুর গাছপালা, মানে সবুজে সবুজ আর ফলে ফুলে ভরা জায়গা একেবারে। সেখানে আমি সেই যে গন্ধটা পেতাম, সবুজের কাঁচা গন্ধ, একটা কাঁচা পাতার একটা একটা গন্ধ হয় না, আর অনেক গাছগাছালি তো পেছনেই, বাংলোর পেছনেই পাহাড়, বুঝতেই পারছেন, মানে পুরো সবুজে ঘেরা। সেই যে লাল মাটির রাস্তা, সেই যে বৃষ্টি পড়লে লাল মাটির রাস্তাতে তো আরো মানে একটা গন্ধটা আরো প্রকট হয়ে ওঠে, ভিজে মাটিটা, মানে মাটিটা শুষে নিচ্ছে বৃষ্টির ধারাটাকে। সে অদ্ভুত অদ্ভুত, সে বর্ণনার অতীত। আমি পরে সে গল্পটা বলবো, সে একটা বড্ড বড় এপিসোড আর ভীষণ মিষ্টি মধুর গল্প। যাই হোক, এবার স্কুলে যখন যেতাম, ঠিক আমার পাশের বাড়িতে আমার একটা বন্ধু থাকতো। বন্ধু মানে আমার বন্ধু, বাট ও 1 বছরের বড় ছিল আমার থেকে। দিদি ফিদি ডাকতাম না, ওকে ঝুনু বলেই ডাকতাম। ও আমার মানে বেস্ট ফ্রেন্ড ছিল। আর যেহেতু একদম পাশের বাড়িতে, মানে পাঁচিলের এপার ওপার, তো যাতায়াতের অসুবিধে নেই, যখন খুশি মানে পারলে পাঁচিল টপকেই চলে যাও, গেট অব্দি আর কে যায়। দস্যি মেয়ে তো, মানে পাঁচিল টপকাতে বেশি ভালোবাসি। গেট গেট খুলে আবার মাঠ পেরিয়ে যেতে হবে, তো সকাল বিকেল ওর সঙ্গে, সকালে তো একসঙ্গে স্কুলে যেতাম, একসঙ্গে ফিরতাম। তারপর ওর দুটো দাদার মেয়ে, মানে ভাইজি যাকে বলে, দুটো গেড়ে গেড়ে ছোট্ট ছোট্ট ছিল, মৌ পিউ। আবার তার সঙ্গে আবার যোগ হয়েছিল আর একটা ছোট মেয়ে, তারপরে হলো বৌদি, 3 মেয়ে ছিল, মৌ, পিউ, মিতুল। প্রথমে মৌ, তারপরে পিউ, তারপরে মিতুল। মিতুল যখন ঢুকছে আমরা তখন প্রায় বেরিয়ে আসছি স্কুল থেকে, আর কতদিন স্কুলে বসে থাকবো। বৌদির এক একটা প্রোডাক্টের জন্য কি আমরা অপেক্ষা করে বসে থাকবো। যাই হোক, ওই ওদের বাড়িতেও অনেকে ছিলেন। হ্যাঁ, যেমন আমি আজও বুঝে পাই না আমি ঝুনুর মাকে আর বাবাকে কিছু বলে ডাকতাম বলে। আমার মনে পড়ে না, মাসিমা, কাকিমা কিচ্ছুই বলতাম না বোধহয়। ভীষণ লজ্জা করে ভাবতে আজকে, ঝুনুর মাই বলতাম। আর ওনারা না একটু বয়স্ক ছিলেন, মানে ঝুনুর দাদা ঝুনুর থেকে অনেক বড়, উনি ব্যাংকে চাকরি করতেন। তারপরে ঝুনুর দিদি ছিল, তারপরে ওর ছোটদা ছিল, তারপরে ও একদম কোলের মেয়ে, আর আমার বয়সী বা আমার থেকে 1 বছরের বড় ছিল। তা সেই জন্য তাকে না আমরা ইয়ে করতাম, মানে ওনাদের আমি প্রথমে বলতাম ঝুনুর দাদু দিদা, মানে আমি ভাবতাম যে ওনারা ঝুনুর দাদু দিদা।
মা বাবা যে অত বয়স্ক হতে পারে আমার কোনো ধারণা ছিল না। যাই হোক, আমার মায়ের বয়স বোধহয় কম বলে আমি মা বাবাকে ওই রকম ভাবতাম, সবার মা বাবা ওরকম হবেন। যাই হোক, ওর বৌদি, দাদা, ছোটদা, দিদি, বৌদির 2 মেয়ে, অত বড় একটা পরিবার। তা আমি তো ওখানেও অনায়াসে অক্লেশে মিশে যেতাম ওদের সঙ্গে, ঠিক আছে। আর দুপুরের টাইমটা গরমের ছুটিতে ওদের বাড়িতে ছিল আমার আচার খাওয়ার সময়। দুপুর হলেই খেয়ে দিয়ে গ্যাঁট হয়ে ওদের বাড়িতে গিয়ে আচার, কত রকম বয়ামে কত রকম যে আচার থাকতো, ওরা রোদে দিত, আর চুরি করে করে, আর কখনো চেয়ে চিনতে। আচার কিন্তু ভাই চুরি করে খেতেই বেশি মজা, চেয়ে চিনতে আচারে তত মজা নেই। আর আমাদের বাড়িতে তেঁতুলের ছড়ার আচারটা, আমার দিদিমারা খুব একটা আচার টাচার করতো না, চাটনি মাটনি হতো। বাঙাল বাড়ির মতো ওরকম টক দিয়ে ভাত খাওয়া ছিল না, বাঙালরা বড় টক দিয়ে ভাত খায়। একটু টক না হলে, ডালে টক, হ্যাঁ, টকের মানে অম্বল যেটাকে বলে, ওটা না হলে বোধহয় তাদের ভাত রুচতো না। আমার মনে আছে আমার ঠাকুমার বাড়িতে চালতা দিয়ে ডাল, আমড়া দিয়ে ডাল, জলপাই দিয়ে ডাল, কিছু না থাকলে তেঁতুল ডালে, না হলে তো আমের ডাল, এসব তো থাকতোই। মানে ডালে কিছু একটা পড়া চাই, ওই টক জাতীয় কিছু। যাই হোক, এবার ওকে নিয়ে ওর ভাইজিরা এক এক করে যখন স্কুল গোয়িং হলো, ওদের নিয়ে আমি টন করে 3 জনে মিলে হেঁটে হেঁটে স্কুলে যেতাম, মানে আমি লিড করতাম, ঠিক আছে। ওকে নিয়ে স্কুলে গেলাম। তারপর ওখান থেকে ফুলবাগানের মোড়ে আমার বাবা মা তখন থাকতেন, ওখানে শ্যামাপ্রসাদ স্কুল, শ্যামাপ্রসাদ ইনস্টিটিউশন বলে একটা, শ্যামাপ্রসাদ স্কুল বলে একটা স্কুল আছে, ওর পাশের বাড়িটাতেই আমার বাবা মা ভাড়া থাকতো তখন, 276 বি, নারকোলডাঙ্গা মেন রোড। তো যাই হোক, জ্ঞানেন্দ্র ভবন মনে হয় বাড়িটার নাম। তা একদম শ্যামাপ্রসাদ স্কুলের গায়ের বাড়িটা, ঠিক আছে। পাঁচিলটা ওদের শেষ হচ্ছে, আমাদের শুরু বাড়িটা। তা সারা দিন ক্যাচ 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 ক্যাচ, বয়েজ স্কুল ছিল তো, ভীষণ চিৎকার, মানে কান পাতা দায়, জানলা দরজা, স্কুল টাইমে জানলা দরজা বন্ধ করে থাকতে হতো। তা যাই হোক, ওখান থেকে নিতাম, আমার মেজ বোনকে কালেক্ট করতাম। আমার মেজ বোন আমার থেকে 3 বছরের ছোট। তা ওকে নিতাম, তার মানে হলাম আমরা 4 জন। এই 4 জন আমরা ফুলবাগানের ওই ব্যস্ত রাস্তা, কিন্তু তত ব্যস্ত নয়। আজ গিয়ে আমি রাস্তা পেরোতে ভয় পাই, ঠিক আছে। আমি স্টেট ব্যাংক, আমার অ্যাকাউন্ট আছে ফুলবাগান ব্রাঞ্চে, আমি ওটা চেঞ্জ করিনি। আমি বাগুইআটিতে থাকি, তবু আমি ওটা চেঞ্জ করিনি, কারণ আমার ফুলবাগানটাকে ঘিরে একটা ভীষণ নস্টালজিক ব্যাপার আছে। ওই অলিতে গলিতে ঘুরে বেড়া, পুরনো স্মৃতিটাকে খুঁজে বেড়ানো, হাতড়ে বেড়ানো, ওই জন্য আমি ওই ব্রাঞ্চটাকে, স্টেট ব্যাংকটাকে ওই ব্রাঞ্চে আমি যাতায়াত করি। তো যাই হোক, আমার ভালো লাগে যেতে। ওখান দিয়ে আমরা রাস্তা পেরোতাম, তত তো গাড়ি ঘোড়া ছিল না। প্রাইভেট কার কটা লোকের ছিল বলুন তো? প্রাইভেট কার কটা বাড়িতে লোকের নিজস্ব গাড়ি ছিল? খুব কম লোকের ছিল। আমাদের বাড়িতে যেমন একটা গাড়ি ছিল, আমার ছোট দাদুর গাড়ি ছিল অ্যাম্বাসেডর, সেটা নিয়ে আবার অন্য গল্প হবে। তা তখন গাড়ি ঘোড়া রাস্তায় সত্যিই কম, ওই হলুদ কালো, হলুদ ট্যাক্সি আর প্রাইভেট বাস, আর একটু রিক্সা, হাতে টানা রিক্সা। তাও সাইকেল রিক্সা তখন ওঠেনি, ওখানেও হাতে টানা রিক্সা ছিল। তা সেই আমাদের স্কুলে যাওয়া। আর স্কুলের ক্লাস 4 অবধি তো বটেই, 5-এর পর থেকে আমি দেখেছি 7-8-এ উঠে গেলে, যে 7, 8, 9, 10-এ টিচাররা অনেকটা মাইডিয়ার হয়ে যায়, মানে টিচাররা অনেকটা বন্ধুর মতো হয়ে যায়। বাচ্চারা যখন বড় হয়ে যায়, তাদেরকে প্রথমে তো ছোটবেলায় তো সন্তানের মতো দেখে, শাসন করে, মানুষ গড়ে তোলার তো ওটাই কারখানা। স্কুলটাই তো প্রথম বাড়ির পরে মার কাছে যা শিক্ষা পাওয়া, তারপরে স্কুলে টিচাররা সেইভাবেই মানে গার্জেনের মতো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের শাসন করেছেন। রাস্তায় কোনো বেসামাল বেকাজ করতে দেখলে, মানে আইসক্রিম খেতে দেখলেও বকবেন, সেটা তার শাসন করার অধিকারের ইয়েতেই পর্যায়ে থাকে, যে তিনি বাইরেও শাসন করতে পারেন, শুধু স্কুলের গণ্ডির মধ্যে নয়। খুব ভালো ছিল জিনিসটা, আমাদের রেসপেক্ট। স্কুলের টিচারকে রাস্তায় দেখলে যে আমরা জিভ কেটে পালাতাম, হ্যাঁ, লজ্জা পেতাম, ভয় পেতাম, এটাও কিন্তু একটা ছিল। স্কুলের আমরা বেরিয়েই দেখলাম, আমাদের বড়দি বলতাম, আমাদের হেডমিস্ট্রেসকে বড়দি বলার নিয়ম ছিল তখন। বড় দিদিমণি, বড়দিদিমণি, বড়দিমণি, এরকম নানাজন নানা রকম বলতো। ওই যে বড়দিকে ছাতা ধরে আমাদের সূর্য দরওয়ান যে ছিল, সূর্য তার নাম, সে যদি গ্রামে টামে যেত, তার বদলে তার কেউ একটা এসে সেই সময়টা আমাদের
মানে স্কুলের দরওয়ান হিসেবে অ্যাপয়েন্ট করা হতো তাকে, ওরই কোনো রিলেটিভ হবে। তো ওই সূর্য দরওয়ান একটা ছাতা নিয়ে বড়দিকে নিয়ে বাস স্ট্যান্ড অব্দি এগিয়ে দিত, বাসে তুলে দিত। উনি নাকি বেলুড়ের দিকে কোথাও থাকতেন, আমি এটা এখন মনে আছে। উনি ছিলেন সাবিত্রীদি। তা ওই দিদিমণি যখন যেতেন, ভীষণ ধীর স্থির আর গাম্ভীর্যপূর্ণ চেহারা, ওনার বিয়ে হয়নি। আমি জানি না সব স্কুলের বড় দিদিমণিরাই কি বিয়ে না হয়, আমি জানি না, হয়তো নয়। যাই হোক, এখন যদি থাকে কেউ শুনে ফেলে কি ভাববে, কি বাচাল মেয়েটা। তবে আমি তো এখন বুড়ি হয়ে গেছি, আর বোধহয় বকুনি টকুনি খেতে হবে না। হ্যাঁ, তাই সেই বড় দিদিমণিকে নিয়ে ছাতা নিয়ে যেত। আর আমরা তো এক দঙ্গল মেয়ে হো হা হা করতে করতে, আচার খেতে খেতে, হজমি খেতে খেতে, এ হাতে আইসক্রিম চাটতে চাটতে চললাম, বাড়ি ফিরছি। তখন আর পায় কে, হারে রে 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 আমায় ছেড়ে দেরে দেরে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দেরে। সেই আমরা হচ্ছি সেই তখন। এবার হঠাৎ দেখলাম সামনে বড়দি যাচ্ছেন ছাতা নিয়ে, সূর্য দরওয়ান যেই যাচ্ছে আমরা সব পেছনে জাস্ট এরকম করে একটা মানে ব্যারিকেড করে আমরা মানববন্ধন হয়ে গেল, সব বাচ্চারা হাতে ধরে চুপ 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 চুপ। এবার বড়দি আস্তে 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 বড়দি যাচ্ছে, যেই ফুলবাগানের মোড়ে গিয়ে ওকে ছাতা নিয়ে গিয়ে দাঁড়ালো আমাদের দরওয়ানজি, আমরা পাশ কাটিয়ে হো করতে আবার মানে জলের গেট যেমন খুলে দিলে উছলে পড়ে জলগুলো, আমরা সেই রকম ভাবে উছলে পড়া হাসি হাসতে হাসতে চলে গেলাম। এবার দু একটা রেকর্ড আছে আমার, আমি স্কুল থেকে ছুটির পর বন্ধুদের বাড়ি কাট মারতাম। খুব অন্যায় কথা এটা, মানে বাড়ির লোকের এত টেনশন হতো, আমাকে দু একবার ধরে আনতে হয়েছিল। হ্যাঁ, আমি মজা করে তাদের সঙ্গে এই যাচ্ছি চল না বললেই হলো, তাদের সঙ্গে স্কুল পালিয়ে চলে, মানে স্কুল ছুটির পর পালিয়ে চলে যেতাম তাদের বাড়ি। আর তখন তো ভাই এত মোবাইল তো ছেড়েই দিন, ল্যান্ডলাইনও সবার বাড়ি ছিল না। সে খোঁজ প্রায় পুলিশ নিয়ে গিয়ে খুঁজে আসতে হয় আমাকে, এরকম ব্যাপার। খুব অন্যায় কাজ করতাম দু একবার। আর বাড়িতে বললে তো পারমিশন দেবে না, অতএব পালিয়ে যাও। এরকম দু একবার ছোটোখাটো ঘটনা ঘটিয়েছি। তো এই হচ্ছে স্কুলের কথা। তার মধ্যে স্কুলের শাস্তি পাওয়া, কান ধরে দাঁড়ানো, নীল ডাউন, চুলের ঝুঁটি নেড়ে দেওয়া, খাতা ছুঁড়ে ফেলে দেওয়া, সেসব যে কত হয়েছে সে আর তার ইয়ত্তা নেই। মানে আমাদের স্কুল জীবনটা হই হই করে কেটেছে। যদিও তখন খুব টাফ লাগতো, খুব ভয় পেতাম কমন রুমে ডাকলে, বড়দির ঘরে যে শাস্তি স্বরূপ বড়দির ঘরে ডেকে নিয়ে গেলে কোনো অন্যায় করেছি, সে মানে মারাত্মক। যত ভয় পেতাম তত মজা করেছি, তত ফিচলেমো করেছি। সে তখনকার দিনে যা দুষ্টুমি করেছি বললে মানে কানে হাত দিয়ে বলি, কেউ এরকম করো না বাবা। খুব দুষ্টুমি করেছি। সাদা শাড়ি পরে আসতেন নিহার্দি, হ্যাঁ, খুব বাজে কাণ্ড করতাম। কিন্তু দিদিমণিরা যদি দেখেন আমাদের ক্ষমা করে দেবেন, মানে এরকম বড় ভুল করেছি, খুব অন্যায় করেছি। দিদিমণিদের যে চেয়ার টেবিল থাকতো, দুষ্টুমি করে তাতে কালি ছিটিয়ে রেখেছি। না অত দুষ্টু বুদ্ধি ছিল না যে লাল কালি ছিটিয়ে দিলে কি হবে, সেসব দুষ্টু বুদ্ধি ছিল না। অত ঘোরেল ছিলাম না, দুষ্টু ছিলাম। কালি ছিটিয়ে, আর তখন তো ফাউন্টেন পেন, কালির পেন, কালি ছিটিয়ে টিচার যখন উঠে চলে যেতে পেছনে কালির ছিটে, তাতে কি আনন্দ পেয়েছি। এখন ভাবি ওটা কি অন্যায় করেছি, সরি। কেউ ছোট্ট বাচ্চারা কেউ দেখলে কেউ যেন এসব করো না, এসব বড় অন্যায় কাজ। তবে আজ তো মানুষ হয়েছি, ওইসব দুষ্টুমি করেও তো আজ মানুষ হয়েছি। চিকলেট, তখন চুইংগাম উঠেছিল, খুব চুইংগাম খেতাম। চুইংগাম খেয়ে আটকে দিতাম চেয়ারের মধ্যে। ছি কি অন্যায় কথা। এগুলো করতাম, এই দুষ্টুমিগুলো করতাম। বাচ্চাদের ভিড়ে বসে থেকে না, আমি একটু বড় দামাল ছিলাম, বড় দুষ্টু ছিলাম। গেছো ঠিক বলবো না, অত গাছপালা আমাদের চারপাশে দেখিনি, তাহলে হয়তো গাছেও চড়ে বসতাম। অত গেছো ছিলাম না। ওই করতাম, একজন নামটা বলেই দিই, শান্তিদি বলে একজন, গালটা না একটু ফোলা ফোলা একজন টিচার ছিলেন, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কোনো সায়েন্সের টিচার ছিলেন। হ্যাঁ, আর আমাদের সময় না খুব বাড়ির সামনে দিয়ে, স্কুল বাড়ির সামনে দিয়ে ওই দুপুরবেলা নানা রকম ওই আইসক্রিম, এই ঝুলঝাড়ু, ফুলঝাড়ু, হ্যানা ত্যানা, খাবার দাবার, কচি ডাব, নানা রকম এইসব হেঁকে যেত। এবার তখন একটা কুলওয়ালা যেত, টোপা কুল, এইটা বলতে বলতেই সে যেত। আমার কতগুলো ডাক আমি মানে ওদের নকল করে এরকম করে ডাক দিয়ে যে যেত। এবার সেই টোপা কুল ঠিক এই টোনে। আর আমি না বাচ্চাদের ভিড়ে বসে বসে
ওই দিদিমণি এলেই বলতাম টোপা খুল বলে চুপ করে যেতাম। আবার একটু বাদে মহা বাজে কাজ, কিন্তু করতাম। এবং দু একবার দিদি, এই কে রে, কে, কি, এই কে কে, আমি আবার বলছি এই কে রে, কে, এ বাবা, এই উঠে দাঁড়াও, এই কে করেছে, আমি করিনি দিদিমণি, আমি করিনি, সত্যি আমি করিনি। এইসব দুষ্টুমিগুলো করেছি, অনেক করেছি। কান ধরে দাঁড়াতে বললে কান ধরে তো ক্লাসের বাইরে দাঁড়াতামই না, খেলাধুলো করতাম, মজা করতাম। আর সামনে করিডোর দিয়ে কোনো টিচার হেঁটে গেলে একেবারে সোজা, তখন আর কোনো দিকে দৃষ্টি নেই। ডাকতো না তো, ক্লাসের মধ্যে ঢুকিয়ে নিত না, ওই গোটা ক্লাস বাইরে শাস্তি নিয়ে দাঁড়িয়ে থাকতাম। ভীষণ বদমাইশি করতাম তো, বেশিরভাগ শাস্তি আমিই পেতাম, পড়াশোনার জন্য যত না, এইসব বদমাইশি করার জন্য, ফিচলেমি করার জন্য। আর 2-3 জন আসলে তো কথাই নেই, করিডোর দিয়ে দৌড়ি ছুটি, আর কাউকে দেখলেই যে কোনো একটা ক্লাসের সামনে কান ধরে দাঁড়িয়ে পড়তাম। মানে কেউ জানতে পারতো না এই 5-এর বাচ্চা না 5C না 6A 6B, যে কোনো ক্লাসের সামনে কান ধরে শটান দাঁড়িয়ে পড়ো। লজ্জা ঘেন্না তো মোটে ছিল না। দুষ্টু মেয়েদের যা হয় আর কি, এদের লজ্জাটা বরাবরই একটু কম হয়, ভয় ভীতি লজ্জা। তা যাই হোক, এইসব করতাম, ভালো মানুষের মুখ করে অন্যায়গুলো করে টরে চলে আসতাম। এর অনেক বড় এপিসোড। আমার সব গল্পই না একটু বিস্তৃত করে, মানে একটু খুলে মেলে বলতে ভালো লাগে। সরস্বতী পুজোর গল্প, এই সব মেয়েরা প্রেম টেম করতো সেসবের গল্প। আমি কিন্তু জীবনেও প্রেম করিনি, এখন বড্ড আফসোস হয়। আমি না ক্লাস 11 অবধি পড়েছি, তারপর আমার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। আমি পড়াশুনো বেশি দূর করিনি, পুরো পড়াশোনাটা করিনি। পরবর্তীতে তার জন্য আমার মেয়েদের পড়াশোনা আটকায়নি। আমার ছোট মেয়ে গ্র্যাজুয়েশন করে তারপর আমি বিয়ে দিয়েছি। ও পরবর্তীতে হয়তো পড়তে চায়নি, ও একটু সংসারী মনস্ক ছিল, সংসার করতে চেয়েছিল, মানে অন্য ঘটনা, সেটা ওর সংসার করা আর হয়ে ওঠেনি। আমার বড় মেয়ে এমএ পাশ করে বিয়ে হয়ে পিএইচডি করেছে, নেট কোয়ালিফাই করেছে। তারপরে বিয়ের পরবর্তীতে যে এত কিছু করা তো যায়, অনেকের কাছেই শুনেছি। আমি করিনি বলে কি সবাই হদ্দবোকা হয়ে থেকে যাবে? তা মোটেই নয়, অনেকেই পড়াশুনো করেছে। আসলে আমার পড়াশোনায় বেশি মনও ছিল না, মজা কি মেয়ে ছিলাম, সংসারে ঢুকেছি, সংসার করেছি, মজা করে 2টো বাচ্চা হয়েছে, তাদেরকে খেলিয়ে চড়িয়ে তাদের সঙ্গে খেলে খেলে বড় হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি। এখন এই নাতিদের নিয়ে একটু খেলাধুলো হই মজা এইসব করি, দুষ্টুমি করে বেড়াই ওদের সঙ্গে। আমার জীবনটা এরকমই। ভগবান অনেক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, অ্যাকসেপ্টেড, সব চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ভগবান জেনে গেছে যে এরকমই, এর সঙ্গে এরকম করেই আমাকে চালাতে হবে, তাই আমি আজও আছি, আজও চলছি। আমার থাকার কিন্তু এতদিন কথা ছিল না, আমার অনেক দিন আগে চলে যাওয়ার কথা। কত ফুলের মতো ছোট্ট বাচ্চা মেয়েরা চলে যাচ্ছে, আর আমি এখনো বসে আছি। এই আমার হয়তো কাজ শেষ হয়নি, তাই আমায় ভগবান রেখে দিয়েছেন, বা বড্ড ভালোবাসেন, ভাবছেন এর আরও ভোগান্তি জানি না বাবা। মোট কথা আমি আছি, জানি না কেন। আর ছোটবেলার আরও অনেক গল্প, অনেক দুষ্টুমি, অনেক ভালো লাগা, সেগুলো আবার পরে হবে। আমি মাঝে মাঝেই আসবো সবাইকে গল্পে গানে কথায় ভরিয়ে দিতে। আজ চলি।